মনোজ পেশায় একজন দিনমজুর ছিল। সে তার স্ত্রী সুকন্যা এবং 2 ছেলে মেয়ে বাবলি ও বল্টুর সঙ্গে বাস করত। দিনমজুরের কাজ করে মনোজ কোনো রকমে টেনেটুনি সংসার চালায়। একদিন মনোজ কাজ করে বাড়ি ফিরে আসলে সুকন্যা সকলের জন্য খাবার পরিবেশন করে। সবে তাড়াতাড়ি এসো, গরম গরম খাবার রান্না করেছি, খেয়ে নাও। কি হলো বাবলি, বল্টু, তাড়াতাড়ি আয়, খাবার ঠান্ডা হয়ে যাবে তো। কিরে, তোরা শুনতে পাচ্ছিস না? তাড়াতাড়ি আয়, খেতে বসে পড়। আমার খিদে নেই মা, আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। খাবি না মানে? আজকে তো আমি মাংস ভাত রান্না করেছি। মাংস ভাত খেতে তোরা তো খুব ভালোবাসিস। ঠিক আছে, খাবি না যখন ছেড়ে দে, পরে খেয়ে নিবি। বল্টু, তুই খাবি? মাংস ভাতের কথা শুনে বাবলি এবং বল্টু দুজনেই খুবই খুশি হয়, কারণ তারা 2 ভাই বোনই মাংস ভাত খেতে খুবই পছন্দ করে। তাই তারা তৎক্ষণাৎ খেলাধুলা বন্ধ করে মাংস ভাত খাওয়ার জন্য ছুটে আসে। মনোজও হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসে পড়ে। বাবলি, বল্টু এবং মনোজ 3 জনেই মজা করে মাংস ভাত খেতে থাকে। তাদেরকে তৃপ্তি করে খাবার খেতে দেখে সুকন্যাও মনে মনে খুবই খুশি হয়। মা, আমার মাংস ভাত খেতে খুব ভালো লাগে। আমি তো মনে করেছিলাম তুমি আজকেও সবজি ভাত রান্না করেছো, সেই জন্যই তো আমি খেতে চাইছিলাম না। তুমি এরকম মাংস ভাত রোজ রোজ রান্না করলে আমি তো 2 প্লেট করে ভাত খাবো। হ্যাঁ সুকন্যা, বাবলি কিন্তু একদম ঠিক বলেছে। তোমার হাতে সত্যি সত্যিই জাদু আছে। তোমার হাতের মাংস রান্না একেবারে অপূর্ব হয়। আমার তো মনে হয় না এরকম মাংস আর কেউ রান্না করতে পারবে বলে। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো সুকন্যা, দিনমজুরের কাজ ছেড়ে খাবার ডেলিভারি করার কাজ শুরু করি। খাবার ডেলিভারি করার কাজ করবে? আর খাবার রান্না কি করবে? কেন, তুমি রান্না করবে। তুমি এত ভালো রান্না করতে পারো, বিশেষ করে তোমার হাতের এই মাংস ভাত। তোমার হাতের মাংস ভাত সকলেই পছন্দ করবে। চলো আমরা মাংস ভাত ডেলিভারি করার ব্যবসা শুরু করি। দেখবে একদিন মাংস ভাতের ব্যবসা করে আমরা কোটিপতি হয়ে যাব। অনেক হয়েছে সব সময় মজা করা, তাই না? পকেটে টাকা করি নেই, উনি নাকি মাংস ভাতের ব্যবসা করবে। এখন টাকা পয়সা নেই তাতে কি হয়েছে? তুমি দেখো একদিন ঠিক টাকা পয়সা জমিয়ে আমরা মাংস ভাত ডেলিভারি করার ব্যবসা শুরু করব। মাংস ভাত ডেলিভারি করি আমরা বড় লোক হয়ে যাব, একেবারে কোটিপতি হয়ে যাব। কি বাবলি, বল্টু, ঠিক বললাম তো? এভাবেই হাসি খুশি তাদের দিন কাটতে থাকে। কিন্তু ভাগ্যের পরিহাসে 1 মাসের মধ্যেই তাদের সকলের জীবন পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। কারণ একদিন রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মনোজ 5 তলা বিল্ডিং এর উপর থেকে পড়ে মারা যায়। মনোজ মারা যাওয়ার ফলে সুকন্যা এবং তার পরিবারের উপর দুঃখের ছায়া নেমে আসে। সুকন্যা পুরোপুরিভাবে অসহায় হয়ে পড়ে। সে কি করে তার 2 ছেলে মেয়েকে নিয়ে জীবন কাটাবে এবং কিভাবে তাদেরকে মানুষ করবে, এই চিন্তাতেই সে বিভোর হয়ে ওঠে। অন্যদিকে যেই বিল্ডিং এর উপর থেকে মনোজ পড়ে মারা যায়, সেই বিল্ডিং এর মালিক রামকমল বাবুও এক অন্যরকম দুশ্চিন্তাতে ভুগতে থাকে। কেন জানি না আমার মনে হচ্ছে আমার জীবনে দুঃখ আসতে চলেছে। ওই মনোজের বউ যদি এখন আমার বিরুদ্ধে কেস করে তাহলে তো আমি পুরোপুরি ভাবে ফেঁসে যাব। আর এই ব্যাপারটা যদি কোনো রকমে পুলিশের কানে পৌঁছায় তাহলে তো ওর মৃত্যুর জন্য পরিবারকে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। কোনো ঠিক নেই, আমাকে জেলের মধ্যেও পচে মরতে হতে পারে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। এভাবে রামকমল বাবু নানান রকমের প্ল্যানিং করতে থাকে। ভণ্ড রামকমল বাবুর মাথায় হঠাৎ করে এক দারুণ আইডিয়া আসে। সে তখনই থানায় চলে যায় এবং পুলিশ অফিসার বিপ্লব বাবুকে সঙ্গে নিয়ে সুকন্যার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। মা, পুলিশ এসেছে, আমাদের বাড়িতে পুলিশ এসেছে। ও মা, বাইরে এসো। পুলিশের কথা শুনে সুকন্যা একটু অবাক হয়। সে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। পুলিশ অফিসারের সঙ্গে রামকমল বাবুকে দেখে সুকন্যা আরো বেশি অবাক হয়। এই যে অফিসার, এনার হাজবেন্ড মনোজ আমার আন্ডারে কাজ করতো। সেদিন মনোজ আমার বিল্ডিং থেকে 10 লক্ষ টাকা চুরি করে নিয়ে পালাচ্ছিল, আর আমি ওকে টাকা চুরি করতে দেখে ফেলেছিলাম। তখনই আমি ওকে তাড়া করতে শুরু করি, আর মনোজ পালা থেকে বিল্ডিং এর উপর থেকে পড়ে মারা যায়। না, এটা হতে পারে না, আপনি মিথ্যা কথা বলছেন। মনোজকে আমি খুব ভালো করে চিনি, মনোজ কখনোই এরকম কাজ করতে পারে না। অফিসার, আপনি এনার কথা একদম বিশ্বাস করবেন না। আমার স্বামী খুবই সৎ মানুষ ছিল, সৎ পথে পরিশ্রম করে টাকা রোজগার করত। এরকম জঘন্য কাজ আমার স্বামী কখনো করতে পারে না। এই, তোমার কাছে কি প্রমাণ আছে যে তোমার স্বামী এই কাজটা করেনি? কান খুলে শুনে নাও, আমি তোমার বিরুদ্ধে পুলিশের কাছে কেস করেছি। তুমি যদি 1 বছরের মধ্যে আমার 10 লক্ষ টাকা ফিরিয়ে দিতে না পারো তাহলে তোমাকে আর তোমার 2 বাচ্চাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো। তখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে ঘুরে বেড়াবে বলে দিলাম। হ্যাঁ ম্যাডাম, আপনাকে আমরা 1 বছরের সময় দিচ্ছি। 1 বছরের মধ্যে রামকমল বাবুর 10 লক্ষ টাকা আপনাকে ফিরিয়ে দিতে হবে। আমরা এখন আসি। এই বলে তারা সেখান থেকে চলে যায়। সুকন্যার মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সুকন্যার এখন এমন পরিস্থিতি ছিল যে তার 2 বাচ্চার মুখে অন্ন তুলে দেওয়াও তার পক্ষে এক কঠিন ব্যাপার ছিল। তার উপর 10 লক্ষ টাকার বোঝা তার মাথায় এসে পড়ে। সুকন্যা দিশেহারা হয়ে শুধুই কান্নাকাটি করতে থাকে। পরের দিন মনোজের এক বন্ধু রাজু সুকন্যার সঙ্গে দেখা করতে আসে।
বৌদি, আমাদের মালিক মিথ্যা বলছে। সেদিন যখন মনোজ বিল্ডিং থেকে পড়ে মারা যায় তখন আমি ওখানে উপস্থিত ছিলাম। আমাদের মালিক তোমাদের উপরে মিথ্যা কেস আরোপ করেছে। মনোজ কোনো টাকা চুরি করেনি, মনোজকে ফাঁসানো হচ্ছে। আমি খুব ভালো করেই জানি রাজুদা, মনোজ এরকম কাজ করতে পারে না, কিন্তু আমার কাছে যে আর কোনো উপায় নেই। তবে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি ওই রামকমলকে উচিত শাস্তি দিতে পারবো। তুমি কোর্টে গিয়ে সত্যি কথা বলতে পারবে রাজুদা? আমাকে ক্ষমা করবে বৌদি, এই কাজটা আমি করতে পারবো না, কারণ আমাদের মালিকের হাতে অনেক পাওয়ার। ও চাইলেই অনেক কিছু করতে পারে। থানা, পুলিশ, কোর্ট কাছারি সব নিজের হাতে করে নিতে পারে। আর আমি যদি ওর বিরুদ্ধে কোর্টে গিয়ে সাক্ষী দিই তাহলে হয়তো আমাকেও মার্ডার করে দিতে পারে। আর তখন তো আমারও বউ বাচ্চা তোমার মতোই অবস্থা হবে। তাই আমি এটা করতে পারবো না। এই বলে রাজু সেখান থেকে চলে যায়। সুকন্যা এরকম অসহায় অবস্থায় কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য পায় না। ছেলে মেয়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য সে এক বড়লোক বাড়িতে শেষ পর্যন্ত কাজে লেগে পড়ে। এভাবেই দেখতে দেখতে 1 মাস কাটে। মা, কতদিন হয়ে গেছে আমরা মাংস ভাত খাইনি। সেই বাবা যখন ছিল তখন বাবার সঙ্গে আমরা একসঙ্গে বসে মাংস ভাত খেয়েছিলাম। আজকে আমাদের মাংস ভাত খেতে খুব ইচ্ছে করছে। তুমি আজকে টেস্টি টেস্টি মাংস ভাত রান্না করো না মা। রোজ রোজ ডাল ভাত আলু সিদ্ধ খেতে ভালো লাগে না। বাবলির মুখে এমন কথা শুনে সুকন্যার চোখে জল চলে আসে। হ্যাঁ রে মা, আমি এখনই তোদের জন্য মাংস ভাত রান্না করছি। আমি আজকেই মাহিনা পেয়েছি। তোরা একটু অপেক্ষা কর, আমি মাংস ভাত করে আনছি। তোরা দুজনে বাইরে গিয়ে খেলা কর, কেমন? এই বলে সুকন্যা রান্নাঘরে গিয়ে মাংস ভাত রান্না করা শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই তার মাংস রান্নার গন্ধ তাদের বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ে। এমন সময় হঠাৎ করে অফিসার বিপ্লব বাবু সুকন্যার বাড়িতে আসে। পুলিশ অফিসারকে দেখে সুকন্যা ভয় পেয়ে যায়। আমি এখানে এসেছি আপনাকে এটা মনে করে দেওয়ার জন্য যে 1 মাস হয়ে গেছে, কিন্তু আপনাকে 1 বছরের মধ্যে 10 লক্ষ টাকা জোগাড় করতে হবে। রামকমল বাবু আমাদের উপর চাপ সৃষ্টি করছে, সেই জন্যই আমি একবার আপনাকে মনে করিয়ে দিতে এলাম। হ্যাঁ স্যার, 1 মাস হয়ে গেছে, সেটা তো আমিও জানি, কিন্তু আমার মতো গরিব অসহায় মহিলার পক্ষে 10 লক্ষ টাকা জোগাড় করা এক অসম্ভব ব্যাপার। আমি কি করেছি 10 লক্ষ টাকা জোগাড় করব সেই চিন্তাতে আমি রাতে ঘুমাতে পর্যন্ত পারি না। আমাকে সাহায্য করার মতো এই পৃথিবীতে কেউ নেই। এই বলে সুকন্যা অঝোর নয়নে কাঁদতে থাকে। সুকন্যাকে কাঁদতে দেখে অফিসার বিপ্লব বাবুরও খারাপ লাগে। দেখুন, আপনি এইভাবে কান্নাকাটি করবেন না। আমার কাজটা তো আমাকে করতেই হবে। আমি শুধু এখানে আমার কাজটাই করতে এসেছি। এমন সময় বাবলি এবং বল্টু বাইরে থেকে দৌড়ে চলে আসে। মা, মাংস ভাত রান্না হয়ে গেছে তো? কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তুমি তাড়াতাড়ি আমাদেরকে মাংস ভাত খেতে দাও। পুলিশ কাকু, তুমিও কি আমাদের বাড়িতে মাংস ভাত খেতে এসেছো? মা, তুমি তাড়াতাড়ি আমাদের সবাইকে মাংস ভাত খেতে দাও। হ্যাঁ স্যার, আপনি যখন আমাদের বাড়িতে এসেছেন তখন আপনিও কিছু খেয়ে যান। আপনি যদি আমাদের সঙ্গে বসে খাবার খান তাহলে আমাদের ভালো লাগবে। পুলিশ কাকু, আমার মা খুব ভালো মাংস ভাত রান্না করতে পারে। তুমি খেয়ে দেখো পুলিশ কাকু, তোমারও ভালো লাগবে। হ্যাঁ, আসলে খিদে তো আমারও পেয়েছে। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে খেয়েই যাই। এই শুনে সুকন্যা তার 2 ছেলে মেয়ে এবং বিপ্লব বাবুকে মাংস ভাত খেতে দেয়। সুকন্যার হাতে তৈরি করা মাংস ভাত খেয়ে বিপ্লব বাবুর খুবই ভালো লাগে। সত্যিই তো, আপনি তো দারুণ রান্না করতে পারেন। এত সুস্বাদু রান্না যে কবে লাস্ট খেয়েছি আমার মনে পড়ে না। আচ্ছা দেখুন, আমি তো আপনার সেরকম ভাবে কোনো উপকার করতে পারবো না। তবে আপনি যদি চান আমাদের পুলিশ স্টেশনে ভাত মাংস ডেলিভারি করতে পারেন। আসলে আমাদের থানায় একটা বাজে হোটেল থেকে খাবার ডেলিভারি করা হয়, সে আবার এতই বাজে হয় কেউই খেতে চায় না। খাবার ডেলিভারি করার কথা শুনে সুকন্যার তৎক্ষণাৎ মনোজের কথা মনে পড়ে যায়। চলো না, আমরা মাংস ভাত ডেলিভারি করার ব্যবসা করি। দেখবে একদিন মাংস ভাতের ব্যবসা করে আমরা অনেক কোটিপতি হয়ে যাব। পুলিশ অফিসারের কথা শুনে সুকন্যা তার অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসে। কি হলো, আপনি কিছু বলছেন না যে? আপনি কি আমাদের থানায় খাবার ডেলিভারি করতে পারবেন? জানেন স্যার, আমার স্বামীরও এটাই ইচ্ছে ছিল যে আমি খাবার ডেলিভারি করার কাজ করি, কিন্তু আমাদের কাছে কোনো পুঁজি না থাকায় আমরা ব্যবসা শুরু করতে পারিনি কখনো। আর এখন তো আমার স্বামীও নেই, আমার কাছে কোনো টাকা নেই যে আমি এখন এই কাজটা শুরু করতে পারবো। আরে, আমি তো আপনাকে টাকা অ্যাডভান্স করে দেবো। আশা করছি তাহলে আর কোনো অসুবিধা হবে না। এই নিন আপনার অ্যাডভান্স টাকা নিন, আর কাল থেকেই আপনি পুলিশ স্টেশনে মাংস ভাত রান্না করে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, এখন আমি চলি তাহলে। অফিসার বিপ্লব বাবুর কথা শুনে সুকন্যা খুবই খুশি হয়। সুকন্যা পরের দিন থেকেই খুবই সুস্বাদু মাংস এবং ভাত রান্না করে পুলিশ স্টেশনে ডেলিভারি করা শুরু করে দেয়। পুলিশ স্টেশনের সমস্ত পুলিশ অফিসার এবং অন্যান্য সহকর্মীরা সুকন্যার হাতে রান্না মাংস ভাত খেয়ে সুকন্যার খুবই প্রশংসা করে। এভাবেই কিছুদিনের মধ্যেই সমস্ত পুলিশ অফিসাররা সুকন্যার ফ্যান হয়ে যায়। ধীরে ধীরে পুলিশ স্টেশন সহ আশেপাশের অনেক অফিস কারখানা থেকেও সুকন্যা খাবারের অর্ডার পেতে থাকে। এখন সুকন্যা প্রত্যেকদিন অনেক অনেক মাংস ভাত রান্না করে ডেলিভারি করে। এর ফলে সে ভালো টাকা উপার্জনও করতে পারে।
তবে এই খবর রামকমল বাবুর কানে পৌঁছাতেই সে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। সেদিনই সমস্ত কাজকর্ম ফেলে রেখে সে পুলিশ স্টেশনে ছুটে আসে। কি ব্যাপার আপনাদের বলুন তো? আপনাদেরকে আমি বলেছিলাম 1 বছরের মধ্যে আমার 10 লক্ষ টাকা ফিরিয়ে দিতে হবে। আপনারা কেউই কোনো কাজের না। ওই মহিলার কাছ থেকে এখনো পর্যন্ত আমি একটা টাকা আদায় করতে পারলাম না। আপনারা তো সবাই নামেই পুলিশ অফিসার, আমাকে তো এবার আপনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে হবে দেখছি। এভাবে রামকমল বাবু পুলিশ অফিসারদেরকে ধমক দিয়ে সেখান থেকে চলে যায়। এর ফলে পুলিশ অফিসাররা সকলেই রামকমল বাবুর উপর প্রচন্ড রেগে যায়। এই রামকমল বাবু তো বড্ড বেড়েছে। আমরা খুব ভালো করে জানি ওই শয়তান লোকটা মিথ্যা কথা বলছে। আমাদেরকে যে করেই হোক সুকন্যা ম্যাডামের পাশে দাঁড়াতেই হবে। অনেক হয়েছে, আর নয়, রামকমলের বিরুদ্ধে আমাদেরকে প্রমাণ জোগাড় করতেই হবে। সেদিনই বিপ্লব বাবু এবং তার কিছু সহকর্মী সুকন্যার বাড়িতে আসে। দেখুন, আমরা খুব ভালো করেই জানি রামকমল বাবু আপনাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে, কিন্তু ওনার অনেক প্রভাব প্রতিপত্তি থাকায় আমরা ওনার বিরুদ্ধে কোনো রকম ভাবে পদক্ষেপ নিতে পারিনি, আর ওনার বিরুদ্ধে আমরা কোনো রকম ভাবে প্রমাণও জোগাড় করতে পারিনি। আপনি যদি কোনো প্রমাণ জোগাড় করতে পারেন তাহলে কিন্তু আমাদের কেসটা হ্যান্ডেল করতে খুব সুবিধা হবে। আমার কাছে প্রমাণ আছে স্যার। আমার বরের বন্ধু রাজুদা, ও সবকিছু জানে, কিন্তু কোর্টে গিয়ে সত্যি কথা বলতে ভয় পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ওই রাজুকে বোঝানোর দায়িত্ব আমাদের। তুমি রাজুর কাছে আমাদেরকে নিয়ে চলো। সমস্ত পুলিশ অফিসার এবং সুকন্যা রাজুর কাছে চলে যায়। সকলে মিলে রাজুকে আশ্বাস দিলে রাজু শেষ পর্যন্ত রামকমলের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়। কিছুদিনের মধ্যেই রাজু কোর্টে গিয়ে সমস্ত সত্যি কথা বলে দেয়। এর ফলে রামকমল বাবু গুরুতরভাবে ফেঁসে যায়। সমস্ত সাক্ষী প্রমাণ অনুযায়ী দোষী ব্যক্তিকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হবে, আর সেই সাথে মনোজের জীবনের ক্ষতিপূরণ হিসেবে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। নিরুপায় হয়ে রামকমল বাবু সুকন্যাকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়। সেই সাথে তাকে জেলেও বন্দী করা হয়। এভাবেই দোষী রামকমল বাবু তার উচিত শাস্তি পেয়ে যায়, আর এদিকে সুকন্যা 1 কোটি টাকা পেয়ে বড়লোক হয়ে যায়। আজকে সুকন্যা অনুভব করে মনোজের কথা অনুযায়ী মাংস ভাতের জন্যই সে আজকে কোটিপতি হতে সক্ষম হয়েছে। সুকন্যা মাংস ভাত ডেলিভারির ব্যবসাকে আরো অনেক বড় আকার দেয়। এভাবেই সে তার 2 ছেলে মেয়েকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।